আসসালামু আলাইকুম, আমি আকরামুল আসি। মৌমিতা দেবনাথের ধর্ষণ কাণ্ডে উত্তাল কলকাতা, উত্তাল ভারত। নেটিজেনরা ক্ষোভে ফুঁসছে, কেউ এটা মেনে নিতে পারছে না। ভারতে এই ধর্ষণ কাণ্ড অনেক বেশি স্বাভাবিক পর্যায়ে চলে গেছে এবং নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। ভারতে প্রায় 87টি ধর্ষণ হয় প্রতিদিন, যা প্রতি 16 মিনিটে একটি। আর ভারতে ধর্ষণের শীর্ষে রয়েছে রাজস্থান। মৌমিতা দেবনাথের ঘটনা যেমন বেশি আলোচিত, এমন অনেক ঘটনাই ইন্ডিয়াতে নিয়মিত ঘটছে, কিন্তু তার অধিকাংশই আসলে আমাদের সামনে আসে না। ইন্ডিয়ার বহুল আলোচিত ধর্ষণ কাণ্ডের মধ্যে কয়েকটি আমি আজকে তুলে ধরব। এর মধ্যে অন্যতম হচ্ছে কাশ্মীরের সেই মুসলিম মেয়েকে ধর্ষণের যে ঘটনা, সেটি কাশ্মীরে 8 বছর বয়সী মুসলিম মেয়েকে ধর্ষণ করা হয়েছিল এবং সেই ধর্ষণের পর অভিযুক্তদের পুলিশ গ্রেফতার করে, প্রায় 8 জনকে গ্রেফতার করা হয়। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে তাদেরকে গ্রেফতারের পর কাশ্মীরের কিছু হিন্দুত্ববাদী গ্রুপ উল্টো বিক্ষোভ করে। তখন মুসলিম ও হিন্দু দাঙ্গা লাগার একটা প্রবণতা সৃষ্টি হয়। মানে কি হাস্যকর ব্যাপার দেখুন, যে ধর্ষণ হয়েছে একটা 8 বছরের বাচ্চাকে, সেখানে পুলিশ গ্রেফতার করছে 8 জন মানুষকে, উল্টো ওদেরকে কেন গ্রেফতার করছে এই জন্য উল্টা হিন্দুত্ববাদী গ্রুপগুলো রাস্তায় নামছে। মানে সে দেশে বিচার ব্যবস্থা আর কি হইতে পারে, আর ধর্ষণ আর সেখানে বেশি হবে না কেন? এই ঘটনা থেকে সেটা স্পষ্ট বোঝা যায়। আরেকটা ঘটনা হচ্ছে গুজরাটের বিলকিস বানুর ধর্ষণ কাণ্ড, যেখানে বিলকিস বানুকে প্রায় 11 জন গণধর্ষণ করে এবং আদালত সেই 11 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়। কিন্তু গুজরাটের রাজ্য সরকার বিশেষ আদেশ বলে তাদেরকে ছেড়ে দেওয়ার আদেশ দেয়। পরবর্তীতে বিলকিস বানু ভারতের সুপ্রিম কোর্টে এক আবেদন করেন, যার পরিপ্রেক্ষিতে ভারতের সুপ্রিম কোর্ট সেই অভিযুক্ত ব্যক্তিদেরকে পুনরায় কারাগারে পাঠানোর আদেশ দেন এবং গুজরাট সরকারকে তিরস্কার করেন। মানে আপনি দেখেন যে একটা 11 জন মিলে একটা মেয়েকে গণধর্ষণ করছে, তারপরে আবার সে দেশেরই একটা রাজ্য সরকার সে অভিযুক্তদের ছেড়ে দেওয়ার বিশেষ আদেশ দেয়। মানে সেখানে বিচার ব্যবস্থা, মানে আমার বারবার হাসি আসতেছে মানে ওদের বিচার ব্যবস্থা দেখে। তো গণধর্ষণ হবে না কেন? ওই দেশে ধর্ষণের মতো বেশি বেশি মামলা, বেশি বেশি অবস্থা সৃষ্টি হবে না কেন? ভারতে ধর্ষণের ব্যাপারে শুধু যে মানুষকে তারা ধর্ষণ করে তা না। কিছুদিন আগে 2022 সালের নিউজ, সেটা হচ্ছে এক গুইসাপকেও ধর্ষণ কাণ্ডে 4 জনকে আটক করা হয়েছিল। মানে বন্যপ্রাণীও নিরাপদ না তাদের কাছ থেকে, এই হচ্ছে অবস্থা। বেশি দূরে যাব না, কিছুদিন আগে এই চলতি বছরের মার্চ মাসে পর্যটক ভারতে এসে ধর্ষণের শিকার হয়। মানে ভারতে পর্যটকও নিরাপদ না, মানে পর্যটকও তাদের কাছে নিরাপদ না। এবার আসি মণিপুর প্রসঙ্গে। মণিপুর রাজ্যে গত বছর যে ঘটনা ঘটেছিল, 2 জন নারীকে নগ্ন করে রাস্তায় হাঁটানো হয়েছিল এবং অভিযোগ রয়েছে 2 জনের মধ্যে একজন গণধর্ষণের শিকার হয়েছিল এবং 2 জনের মধ্যে একজন এই বিবৃতি দিয়েছিল যে পুলিশই স্বয়ং তাদেরকে সেই উন্মত্ত ছেলেদের কাছে তুলে দিয়েছিল। ঘটনার 15 দিন পরে অভিযোগ করা হয়েছিল পুলিশের নিকট, কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। এ হচ্ছে ভারতের অবস্থা। সেখানে তাহলে ধর্ষণ বাড়বে না কেন? আমি তো কমার কোনো পসিবিলিটি দেখতেছি না। ওদের যে শাসন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, সেখানে আসলে নারীদের অধিকার ক্ষুণ্ণ হবে বারে বারে, এটাই তো আসলে স্বাভাবিক। ভারতে এই ধর্ষণ কাণ্ড বাড়ার পিছনে সবচেয়ে বড় যে কারণগুলো রয়েছে, এর মধ্যে অন্যতম আমি মনে করি সেটা হচ্ছে এই সকল অন্যায়ের ক্ষেত্রে রাজনৈতিক অযাচিত হস্তক্ষেপ। এমন অনেক ঘটনা আছে যে যারা ধর্ষণ করেছে ওদেরকে রাজনৈতিক শক্তি বলয়ে তাদেরকে বের করে আনা হয়েছে। এক্ষেত্রে আসলে সুষ্ঠু বিচার ব্যবস্থা যে ব্যাপারটা, সেটা আসলে আমরা প্রত্যক্ষ করিনি, যার কারণে দেখা যায় যে বিভিন্ন রাজ্যে ধর্ষণকাণ্ড দিনকে দিন বাড়ছে এবং তা বাড়তেই আছে। তাছাড়া মেয়েদের জন্য বড় আতঙ্কের জায়গা হচ্ছে দিল্লি, যেখানে প্রতিদিন 3টি করে ধর্ষণ হয়। এবার আপনি চিন্তা করুন যে ওদের রাজধানীতেও যে অবস্থা হয়, তাইলে মানে প্রতিদিন 3টে করে ধর্ষণ হয়, তাহলে ওদের রাজধানীর যে বাইরের অংশ আর কি আর হবে? এ হচ্ছে ভারতের অবস্থা। যদিও এইসব বিষয় নিয়ে আমি অনেক মর্মাহত। আমি চাই এই ব্যাপারটা অনেক তাড়াতাড়ি যেন শাসন ব্যবস্থা, বিচার ব্যবস্থা খুব সুন্দর করে কায়েম হয় এই ধর্ষণের বিরুদ্ধে এবং সুষ্ঠুভাবে যেন বিচার হয় সবগুলো ধর্ষণের ফাইল।